সৌমিস টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওতে যে প্রত্যেকে অনেকে প্যারাগ্রাফ লিখে থাকো। তো অনেক সময় আমাদের পরীক্ষার সময় এসে থাকে যে তোমার জীবনের লক্ষ্য, তুমি জীবনে কি হতে চাও, তো সেই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখো। যারা ক্লাস 7 বা ক্লাস 8, 9 স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি যে তোমার জীবনের লক্ষ্য কি সে নিয়ে তোমরা একটা প্রবন্ধ লিখো। তো তোমরা সেটা কীরকমভাবে লিখবে, তো দেখো এই ভিডিওতে সেটি আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই যে সৌমিস টিউশন যে চ্যানেলটি রয়েছে সেখানে পড়াশোনার বিষয়ে যাবতীয় বিষয় তোমরা জানতে পারবে। এবং তোমাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তো তোমরা সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো যে কিভাবে তোমার জীবনের লক্ষ্য যদি কোনো প্যারাগ্রাফ এসে থাকে তোমরা সেটা কিরকমভাবে লিখবে। তোমার জীবনের লক্ষ্য, দেখো সূচনা যদি পয়েন্ট করতে পারো তো খুবই ভালো কথা। সূচনা, বিভিন্ন পেশা, কোনটি বেছে নেব, যে এগুলো সব হচ্ছে পয়েন্ট, লাস্টে আছে উপসংহার। তো যদি পয়েন্ট করে দিই তাহলে ভালো হবে, আর যদি পয়েন্ট আমরা না করি তো আমরা চেঞ্জ করে করে আমরা এই প্যারাগ্রাফটা লিখতে পারি। তো প্রথমে যে তোমার জীবনের লক্ষ্য কি, মানে তুমি জীবনে কি হতে চাও বা তোমার জীবনটাকে মানে কি লক্ষ্য আছে তোমার জীবনে বড় হওয়ার পর, কি তুমি কি করতে চাও। তো দেখো কেউ আমাকে আমার জীবনের লক্ষ্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে আমার মনে পড়ে মহাভারতের সেই কাহিনীর কথা, তৃতীয় পাণ্ডব অর্জুনের সেই লক্ষ্যভেদের কথা। অনেক উপরে জলের মধ্যে চলমান মাছ, নিচে পুকুরের জলে তার ছায়া দেখে মাছটিকে অভ্রান্ত লক্ষ্যে তীরবিদ্ধ করেছিলেন অর্জুন। আর কেউ পারেনি, কারণ কেউ লক্ষ্য স্থির ছিল না। কাহিনীটি পড়ে একটা বড় শিক্ষা পেয়েছিলাম, জীবনের লক্ষ্য স্থির করাটা যেমন বড় কথা, শত বাধা বিঘ্ন অবিচল থেকে সেই লক্ষ্যে স্থির থাকাটাও তেমনি প্রয়োজন। নইলে লক্ষ্যে সফল হওয়া যাবে না। আর লক্ষ্য স্থির করতে হবে অল্প বয়স থেকে, কারণ নিজেকে লক্ষ্য পূরণের উপযোগী করে তুলতে যথেষ্ট প্রস্তুতি অনুশীলনের প্রয়োজন হয়। কোনো সাফল্য একদিনে আসে না। কিন্তু আমার লক্ষ্য কি হবে? পরীক্ষায় বেশি নম্বর পেয়ে ভালো ফল করে বড় একটা চাকরি পাওয়া, কারোর কথা না ভেবে, এমনকি দেশের কথাও না ভেবে কেবল নিজের কথা ভাবা, কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। যে কোনো একটা দিকে বিরাট বড় হব আমি, সংবাদপত্রে নিত্য আমার ছবি বেরোবে, টিভিতে আমি সারগর্ভ আলোচনা করব, অর্থাৎ আর সবাই শুনবে, তাহলে আমার লক্ষ্য পূরণ হয়েছে বলে ভাববো। বেঁচে থাকতে হলে কোনো একটা জীবিকা বাঁচতে হবে, কিন্তু কোনটা বেছে নেব আমি বড় হয়ে? সেই চিরপরিচিত জীবিকাগুলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষক, এদের মধ্যে যে কোনো একটা না, এর কোনোটাই আমার পছন্দ নয়। চিকিৎসক হয়ে রোগ জর্জর দুস্থ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া ভাবতে কেমন যেন লাগে। ইঞ্জিনিয়ার মানে যন্ত্রবিদ, যন্ত্রে দাসত্ব স্বীকার করতে আমি বরাবরই নারাজ। আমার বাবা ব্যবসায়ী, ব্যবসা কি আমি নিজের চোখে দেখেছি, সব সময়ের কাজে বন্দী, তার উপর থেকে সব সময়ের আর্থিক অনিশ্চয়তা। বাবার মতো অত টানাপোড়েন সহ্য করার ক্ষমতা আমার নেই। শিক্ষক হওয়া, অপরকে শিক্ষা দান করা একটি মহৎ বৃত্তি, সন্দেহ নেই, কিন্তু আজকের ভোগবাদী দুনিয়ায় এই মহৎ বৃত্তির সঙ্গে যেভাবে আর্থিক সম্পর্ক জড়িয়ে গেছে তা থেকে এই বৃত্তির সম্বন্ধে আমি আর উৎসাহ অনুভব করি না। কেবল বড় পদের চাকরিজীবী হতেই আমার আপত্তি, কারণ চাকর থেকে চাকরি এবং চাকরি এক ধরনের দাসত্ব ছাড়া আর কিছু নয়, এ কথা আমি বিশ্বাস করি। তাহলে ভবিষ্যতে আমি কি হব? কোন বৃত্তি বা পেশাকে আমি মন থেকে গ্রহণ করতে পারবো? কোন বৃত্তি আমার কাছে কেবল কাজ নয়, আনন্দের উৎস হবে? অনেক ভেবেছি আমি এ নিয়ে। আমি ক্ষুদ্র বৃদ্ধিতে অবশেষে স্থির করেছি আমি পরিবেশবিদ হব। বন্ধুদের জিজ্ঞাসা করেছি, আমার সঙ্গে কারুর ভাবনায় মিলছে না। ওদের সকলের ভাবনা সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBBA চৌহদ্দিকে ঘুরপাক খাচ্ছে। যাক, আমি আমার সিদ্ধান্তেই অবিচল রয়েছি, আমি পরিবেশবিদই হব। পরিবেশবিদ হতে চাইছি কেন? কে প্রশ্ন আমাকে করলে আমি বলবো, পৃথিবীর পরিবেশের ব্যাপারটা আমাকে নিশ্চিত করি। রাস্তায় বেরিয়ে দেখি অগণিত গাড়ির ধোঁয়া আমাদের নিঃশ্বাস বাষ্প ঢুকিয়ে দিচ্ছে। গাড়ির হর্ন, গাড়ির চলাচলের শব্দ কানকে পীড়িত করেছে। উন্নয়নের নামে কত গাছ কাটা হচ্ছে, সবুজের পরিমাণ প্রতিদিনই কমছে।
বাড়ছে, বাড়ি বাড়ছে, নতুন রাস্তাঘাট হচ্ছে, গাড়ি বাড়ছে, শুধু গাছ কমছে। চোখের সামনে দেখেছি কি অসহ্য গরম হয়েছে, সময় মতো বৃষ্টি হচ্ছে না, সুমেরুর বরফ গলতে শুরু করেছে, জল দূষণে জলচর জীবেরা মরছে, অন্য প্রাণী ও পাখির সংখ্যা কমছে। পৃথিবীতে কি আর 100 বছর পরে শুধু মানুষ নামক জীবটি থাকবে? যদি তা হয় তাহলে আগামী দিনে তো মানব জাতি অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।